আগামী অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি প্রস্তাব অনুমোদন। বিগত সরকারের বড় প্রকল্পগুলো রিভিউ ও কাটছাঁটের সিদ্ধান্ত। সরকারের বাজেট আলোচনায় নেই অর্থনীতি পুনরুদ্ধারের কৌশল। বাণিজ্য চুক্তিতে যুক্তরাষ্ট্রকে বিশেষ সুবিধা দেয় অর্থনীতিবিদদের সতর্কবার্তা। স্থানীয় নির্বাচনের সংখ্যা এড়াতে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান সিইসির। জাতীয় নির্বাচনে ইসি কোনো পক্ষপাতিত্ব করেনি দাবি। আগামীতে মানবাধিকার সুসমুন্নত রেখে কাজ করবে র্যাব। পরিচালনায় হচ্ছে নতুন আইন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক ব্যবহারের কারণেই এসেছিল নিষেধাজ্ঞা। উপাচার্য নিয়োগ ঘিরে সংঘর্ষের পর ডুয়েটে অস্থিরতা। ৩ দাবিতে গেটে তালা দিয়ে চলছে ব্লকেট কর্মসূচি, স্থবির শিক্ষা কার্যক্রম। আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি হাতে নিয়েছে সরকার, যা চলতি অর্থবছরের সংশোধিত এডিপির চেয়ে ৫০% বেশি। জোর দেওয়া হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। আওয়ামী লীগ আমলে নেয়া দুর্নীতি বা উদ্দেশ্যমূলক বড় প্রকল্পগুলো পর্যালোচনা করে অপ্রয়োজনীয় ও জনস্বার্থ নেই এমন উন্নয়ন প্রকল্প বাদ দেওয়া হবে। ভঙ্গুর অর্থনীতিকে টেনে মজবুত ভিত্তির উপর দাঁড় করানোই বিএনপি সরকারের পরিকল্পনা। সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এসব সিদ্ধান্ত হয়। সোমবার রাজধানীর আগারগাঁও পরিকল্পনা কমিশন মিলনায়তনে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ সভায় আলোচনা হয় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিবির বিষয়ে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, আসছে অর্থবছরের জন্য নেওয়া হয়েছে ৩ লাখ কোটি টাকার এডিপি। এর মধ্যে সরকারের অর্থায়নে ধরা হয়েছে ১,৯০,০০০ কোটি টাকা, আর বিদেশি ঋণ ও সহায়তা থেকে আসবে ১,১০,০০০ কোটি টাকা। জিওবি বাংলাদেশের অর্থায়নে, সরকারের অর্থায়নে ১,৯৯,০০০ কোটি টাকা এবং প্রকল্প ঋণ অনুদান ১,১০,০০০ কোটি টাকা। চলমান অর্থবছরের তুলনায় এটি বড় আকারের উন্নয়ন কর্মসূচি, যা সরকারের বিনিয়োগ ও বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। অর্থমন্ত্রী বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, রাষ্ট্র সংস্কারকে গুরুত্ব দেয়া হবে। দাবি করেন, ভঙ্গুর অর্থনীতির মধ্যেও এখন বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে বিনিয়োগকারীরা। এটা পঞ্চবার্ষিকী, প্রথমে 5 ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট। এটার পরিপ্রেক্ষিতে একটি 5 বছরের ফ্রেমওয়ার্ক, একটা পরিকল্পনা হয়েছে। তিনি জানান, আওয়ামী লীগ সরকারের আমলে নেয়া যেসব বড় বড় প্রকল্প অপ্রয়োজনীয় বা জনগণের স্বার্থে কাজে লাগবে না, সেসব বাদ দেয়া হবে। নেওয়া হবে নতুন প্রকল্প। আমরা প্রকল্প শুরু থেকে বাস্তবায়ন শেষ পর্যন্ত এটার যে সময়সীমা, এটার উপর জোর দিচ্ছি এবং প্রত্যেকটি মন্ত্রণালয় এটা মনিটর করবে। যেখানে অগ্রগতি হচ্ছে না, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। 5 বছর মেয়াদী অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখার প্রস্তাবনা নিয়েও আলোচনা হয় এনইসি সভায়। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো প্রকল্প আসলে উদ্দেশ্য প্রণোদিত দুর্নীতি। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ মনে করে, নতুন সরকারের প্রথম বাজেট শুরু হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা দিয়ে। সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে প্রাক বাজেট আলোচনায় এমন মন্তব্য করা হয়। বক্তারা বলেন, রাজস্ব আহরণের লক্ষ্য পূরণ না হওয়ায় সরকারের ঋণ নির্ভরতা বাড়ছে। এ সময় বাণিজ্য চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রকে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়েও সতর্ক করেন অর্থনীতি বিশ্লেষকরা। আগামী ১১ জুন জাতীয় সংসদে প্রায় ৯,৩০,০০০ কোটি টাকার বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী। নাগরিক প্ল্যাটফর্ম মনে করে, নতুন সরকারের বাজেট শুরু হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে। এইটা হলো সেন্টার অফ দ্য আর্গুমেন্ট আমাদের পুরো বাজেট আলোচনার ভিতরে। বাজেট নিয়ে রাজনৈতিক প্রতিশ্রুতি এবং নাগরিক প্রত্যাশা বিষয়ক আলোচনায় গবেষকরা বলছেন, সরকার ৬,৯৫,০০০ কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করতে যাচ্ছে। এর মধ্যে ১,৩০,০০০ কোটি টাকায় হয়তো ঘাটতি থাকবে। সম্পদ সংগ্রহের ক্ষেত্রে সরকারকে কতগুলো করের যে আমাদের বিভিন্ন ছাড় আছে, সেই ছাড়গুলোকে আমাদের
যৌক্তিকীকরণ করতে হবে। তাকে অবশ্যই যেই বিনিয়োগ আছে সেইটাকে প্রোটেক্ট করতে হবে এবং তাকে নতুন নতুন জায়গা খুঁজতে হবে কোথা থেকে আরো কর আহরণ করা যায়। এ সময় ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচিরও সমালোচনা করেন গবেষকরা। বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচি পুরোটাই ঋণ নির্ভর হচ্ছে, যা শঙ্কার। পিআই কর্মসূচি কিন্তু ছোট ছোট ভলান্টিয়ারের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছেছি। রাজস্ব আহরণে আতঙ্ক সৃষ্টি না করে তিনধারীদের করদানে উৎসাহিত করার তাগিদ দেন অর্থনীতি বিশ্লেষকরা। বলেন, বন্ধ শিল্প কারখানা চালু করতে বাজেট বরাদ্দ যেন সঠিকভাবে ব্যয় হয়। ব্যয় যৌক্তিকীকরণের ক্ষেত্রে আবারও বলবো, পোল্ট্রি ফিশারিজের ক্ষেত্রে অনেক কম বিনিয়োগের নারী পুরুষ রয়েছেন, যারা অনেক বেশি বিনিয়োগ করে না, যারা পলিটিশিয়ান না, যারা ট্যাক্স এক্সাম্পশনের সুবিধাটা তাদের লক্ষ্য না, ওনারা ওই কাজটাই করেন। আমার কাছে মনে হয় যে ট্যাক্স এনফোর্সমেন্টের ক্ষেত্রে এনবিআর এর সক্ষমতা বাড়ানো দরকার। আলোচকরা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে বাণিজ্য সুবিধা দেওয়ার ক্ষেত্রে সরকারকে সতর্ক হতে হবে। আমরা ইউএস এর সাথে একটা এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড করেছি, সেটার মধ্যে আমরা কিন্তু অলরেডি বোয়িং বিমান ইত্যাদি আমরা কেনার আলোচনা শুরু করেছি। আমরা তেল কিনবো কিনে রাশিয়ার কাছ থেকে, সেজন্য আমরা পারমিশন চাওয়া শুরু করেছি। তো সেখানে কিন্তু এগ্রিমেন্টের মধ্যে আছে যে ৪৯০০ প্রোডাক্টে ইউএস থেকে ইম্পোর্ট করলে আমাকে শূন্য শুল্ক করতে হবে। বাজেট ব্যবস্থাপনায় অর্থায়ন নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সরকারি সংস্থাগুলো দক্ষতার সঙ্গে কেন বরাদ্দ পাওয়া টাকা ব্যয় করতে পারে না, তাও জবাবদিহির আওতায় আনার তাগিদ দেন আলোচকরা। নীতি নির্ধারকরা একটু চিন্তা ভাবনা করে এইসব বিষয়ে একটু পর্যালোচনা করবেন। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ ডেস্ক। স্থানীয় সরকার নির্বাচনের সংঘাত এড়াতে সব রাজনৈতিক দলকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তার দাবি, জাতীয় নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব করেনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি। তিনি বলেন, ভালো নির্বাচনের সংস্কৃতি তৈরি করতে চায় ইসি। জাতীয় নির্বাচনে ত্রুটি বিচ্যুতি থাকলে সেগুলো সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচনে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, জাতীয় নির্বাচনে পলিসি লেভেলে স্বচ্ছতা থাকলেও ইঞ্জিনিয়ারিং হয়েছে। বিভিন্ন দল থেকে অলরেডি মনোনয়নের ঘোষণা দিচ্ছে। এইটা আমার জন্য এবার চিন্তার ভাঁজ পড়েছে আমার কপালে। আমি আপনাদের কাছে অ্যাপিল করবো, আপনারা দরকার হলে নিজেরা বসে একটা ফয়সালার মধ্যে আসেন যে আমরা রক্তপাত দেখতে চাই, রক্তপাতহীন একটা স্থানীয় সরকার নির্বাচন চাই। আমরা ভালো ইলেকশনের একটা সংস্কৃতি চালু করতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ২৫শে মে থেকে ১ জুন পর্যন্ত চলবে এই কর্মসূচি। সোমবার দলের যৌথ সভা শেষে কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিরোধীদের বিদ্রূপ উপেক্ষা করে প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ঘিরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে যৌথ সভায় বসে বিএনপি। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে যুগান্তকারী তিনি পদক্ষেপগুলো গ্রহণ করেছেন। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঘোষণা করেন কর্মসূচি। আমরা ২৫শে মে থেকে ১ জুন পর্যন্ত ৭ দিনব্যাপী কর্মসূচি আমরা গ্রহণ করেছি। জনদুর্ভোগ সৃষ্টি করে এই ধরনের কোনো কর্মসূচি কেউ করবে না। আমরা প্রত্যাশা করছি প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকাল ১১টায় মাজারে যাব। বরাবরই উনি যান, যেহেতু দেশে ফিরে এসেছেন, তার নেতৃত্বেই যাওয়া হবে। রিজভী বলেন, অতীতে প্রতিশ্রুতি দিয়ে জনগণকে হতাশ করা হয়েছে। নানা কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় বর্তমান সরকার। প্রতিশ্রুতি দেওয়া এবং পূরণ করার মধ্যে বড় ঘাটতি এদেশে দেখা গিয়েছিল আগে। আজকে অনেক রাজনৈতিক প্রতিপক্ষ নানা ধরনের কথা বলছেন। জনগণের মধ্যে যে আস্থার তৈরি হয়েছে সেইটাকে তারা টলাতে পারছেন না। এই কারণে নানা বিদ্রূপ করছেন। প্রতিশ্রুতি পালনে জনাব তারেক রহমান যেভাবে ছুটছেন, সেই ছোটাটা
তাদের মন্তব্যের অনেক দ্রুতগতিতে সেটা ছুটে যাচ্ছে। এর আগে সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার নামাজে জানাজা হয়। এতে অংশ নেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। ফজলে রাব্বি, সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা। র্যাবকে পুলিশের এলিট ফোর্স হিসেবে পরিচালনার জন্য নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, আগামীতে র্যাব মানবাধিকার সমুন্নত রেখে কাজ করবে। র্যাবের 22তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞার কারণ ছিল রাজনৈতিক, এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, এই ফোর্সের নাম পরিবর্তন করা হলে তারা হয়তো বিবেচনা করে এই নিষেধাজ্ঞা তুলে দিতে পারে। নাম পরিবর্তন হবে কিনা সেটা পরে সিদ্ধান্ত হবে। দেশের অভ্যন্তরীণ সন্ত্রাস, অপরাধ, জঙ্গি দমন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 2004 সালে গঠিত হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সাথে কাজ করে আসছিল পুলিশের এই এলিট ফোর্স। তবে বিগত সরকারের সময় রাজনৈতিক হাতিয়ার হিসেবে এই বাহিনীকে ব্যবহারের গুরুতর অভিযোগ ওঠে। এরপর 2021 সালে র্যাব ও এর 6 কর্মকর্তার উপর মানবাধিকার লঙ্ঘনের দায়ে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগ সরকার পতনের পর র্যাবকে বিলুপ্তির কথা তোলে বিভিন্ন রাজনৈতিক দল। বর্তমান সরকার ক্ষমতা আসার পর প্রথমবারের মতো রাজধানীর কুর্মিটোলায় সদর দপ্তরে র্যাবের 22তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, আগামীতে র্যাব মানবাধিকার সমুন্নত রেখে কাজ করবে। নাম পরিবর্তন হবে কিনা সে সিদ্ধান্ত পরে হবে। মানবাধিকারকে সমুন্নত রেখে র্যাব তার সমস্ত কর্মকাণ্ড পরিচালিত করবে। একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি। নাম আবার রিনেমড করব কিনা সরকার বিবেচনা করছে। র্যাবকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার কারণেই মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বলে জানান সালাউদ্দিন আহমেদ। আমেরিকা যে সময় র্যাবের উপরে স্যাংশন দিয়েছিল, সেই সময় র্যাব এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিল, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। শেখ হাসিনা তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এভাবে অনেক প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে। আমেরিকা ইম্পোজ করেছে, সেটা এখনো বহাল। কিন্তু আমরা যদি এলিট ফোর্স হিসেবে একটা নতুন কোর্স রিনেমড করি বা রেজ করি, সেখানে হয়তো তারা বিষয়টা পুনর্বিবেচনা করবেন। কিছু কর্মকর্তার কারণে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তার দায় বাহিনীর উপর পড়তে পারে না বলে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। যে র্যাবের কিছু কর্মকর্তার কারণে প্রতিষ্ঠান হিসেবে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। উপাচার্য নিয়োগ কেন্দ্র করে ডুয়েটের দ্বিতীয় দিনের মতো আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা 3 দফা দাবিতে চলছে ব্লকেট কর্মসূচি। গেটে তালা দিয়ে ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা। এতে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবাল হোসেনকে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই উত্তপ্ত ক্যাম্পাস। এর জেরে রবিবার লাল কার্ড কর্মসূচি শুরু করে ক্যাম্পাসের শিক্ষার্থীরা। এ সময় 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়, আহত হন অন্তত 20 জন। এর ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো ব্লকেট কর্মসূচি দেয় শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত ব্লকেট কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আমাদের দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ পর্যন্ত ব্লকেট কর্মসূচি চলবে। আজকে থেকে আমাদের ব্লকেট কর্মসূচি আছে, এটা চলতে থাকবে। যে আমাদের উপরে হামলা করছে তারা অবশ্যই দায়ী। তাদেরকে এই বিষয়ে আমাদের স্পষ্ট বিবৃতি দিতে হবে এবং তারা দুঃখ প্রকাশ করতে হবে। ছাত্রদলের যারা হামলার সাথে জড়িত ছিল তাদের সুষ্ঠু বিচার সাপেক্ষে স্থায়ীভাবে ক্যাম্পাস থেকে তাদের বহিষ্কার চাই। সবার নিরাপত্তা নিশ্চিত সহ সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানান নবনিযুক্ত ভিসি। সব সিনিয়র টিচার সবার সাথে আলাপ করেছে, অফিসারদের, ছাত্রদের বিষয়টা আমি দেখতেছি, যেহেতু এটা আমার ইউনিভার্সিটি। একই সাথে অফিসার শিক্ষক যারা ভিতরে আছে তারাও তাদের নিরাপত্তাটা আমি দেখতেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে হেনস্থার শিকার হওয়া অভিযোগ এনে অবস্থান কর্মসূচি পালন করছেন এক শিক্ষার্থী। ইতিহাস বিভাগের 53 ব্যাচের ছাত্রী লামিসা জামান রাত থেকে প্রক্টর অফিসের সামনে অবস্থান নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার ও প্রক্টরের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ওই শিক্ষার্থী। পরে উপাচার্য অধ্যাপক কামরুল হাসান ও জাকসু ভিপি সেখানে আসেন। প্রশাসনের কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন। এর আগে ইফটিজিং এর অভিযোগে 3 ব্যক্তিকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। এদিকে পাল্টা মানববন্ধন করেছে পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের একটি অংশ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য উপাচার্য ও প্রক্টরের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছে এবং মূল দাবি থেকে সরে গিয়ে প্রক্টোরিয়াল বডির অপসারণের দাবি করছে। হামে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় প্রিয় সন্তানের জীবন মরণ নিয়ে এই লড়াই তো চলছেই। অন্যদিকে হামের সঙ্গে লড়তে গিয়ে শুধু সন্তানের জীবনই নয়, জীবিকার নিরাপত্তাও হারাচ্ছে অনেক পরিবার। রবিবার রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতাল। দেশের বিভিন্ন গন্তব্য থেকে হামের উপসর্গ নিয়ে আসা শিশুদের চিকিৎসা চলছে এখানে। নেত্রকোনার কলমাকান্দা থেকে রিফা তার লাভলি দম্পতির 11 মাস বয়সী মাইশাক তার জ্বর, সর্দি আর কাশিতে আক্রান্ত। এই হাসপাতালে ধরা পড়ে সে হাম আক্রান্ত। পাশের বেডে ভর্তি কুমিল্লার মুরাদনগরের 4 মাস বয়সী সাজ্জাদ হোসেন। একই উপসর্গ ধরা পড়ে তার। জ্বর, ঠান্ডা, কাশি তিনটা একসাথে হয়েছে। বেসরকারি হাসপাতাল দেখাইছি, বলছে কি ওনার শরীরে হাম বাইরেছে। আইসি 5 দিন রাখছে, রাইকা হাম ভালো হয়েছে, পরে আবার শনিবারে নিচে নামাই দিছে। শনিবারে নিচে আইয়া আবার শ্বাসকষ্ট বাড়ছে। কেউ কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও আবারও হামের আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন। কালকে সকাল 10টার দিকে ডাক্তার দেখে গেছে, আজকে সকাল 10টায় ডাক্তার দেখছে। এর মধ্যে কোনো ডাক্তারও দেখে নাই, কি নার্সরাও দেখে নাই। শনিবারে আসা হয়েছে, সুস্থই ছিল, এখন কালকে রাত থেকে আর অসুস্থ বেশি। আমার বাগনে তো অনেক পয়সে গেছে, তারপরে ওর একটু একটু উঠার পরে এখানে নিয়ে আইছি, ওটার আগ দিয়ে তারপরে এখানে আসার পরে একটু একটু বের হয়েছে। হামের থাবা শুধু সন্তানের জীবন কেড়ে নেয়নি, নিঃস্ব করে দিয়েছে অনেক সীমিত আয়ের পরিবারকে। শুধু ওষুধের না, বাড়তি আরো কত খরচ আছে, সেগুলো সব মিলাই তো টাকা পয়সা প্রচুর পরিমাণেই লাগতেছে। সন্তানকে যে চিকিৎসা দেওয়ার প্রয়োজন, সেটিকে আসলে অর্থের খরচটা বেশি হচ্ছে, একটু ব্যয়বহুল না? হ্যাঁ। হামের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষ। বাচ্চা নিউট্রিশনের জন্য আমরা আমাদের চেষ্টা হচ্ছে, আমাদের প্রোটিনযুক্ত যে খাবারগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করছি। মোটামুটি 90%-এর উপরে টেস্ট আমাদের হাসপাতালেই হচ্ছে। বাইরে থেকে যেটা হচ্ছে সব রোগীকে ইনভ্যালিডি দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে IgM। সেটা কিন্তু রোগী নিয়ে যাচ্ছেও না, আমাদের এখান থেকেই রোগীর লোক স্যাম্পল নিয়ে পাঠিয়ে দিচ্ছি, আমরাই রিপোর্ট কালেক্ট করছি। জাস্ট মাঝখানে কিছু সময় লাগছে, এই রিপোর্টটা মানে অন্য রিপোর্টের মতো একদিনের মধ্যে চলে আসে না, একটু সময় লাগে। ডিএনসিসি হাসপাতালে মোট ভর্তি 478 জন, 24 ঘন্টায় নতুন ভর্তি 151 জন। এই হাসপাতাল থেকে সুস্থই বাড়ি ফিরেছেন 130 জন শিশু। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। শেয়ার বাজারে 250 কোটি টাকার কারসাজির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসান সহ 15 জনের নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। পুঁজিবাজারে আলোচিত কারসাজির ঘটনায় সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC থেকে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন ও প্রয়োজনীয় নথিপত্র জব্দ করে তদন্তকারী কর্মকর্তা। দুদকের মামলায় বলা হয়, সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সাকিব আল হাসান ও তার সহযোগীরা হাতিয়ে নিয়েছেন প্রায় 256 কোটি টাকা। এর মধ্যে সাকিবের বিরুদ্ধে সরাসরি 2,95 লাখ টাকা আত্মসাতের অভিযোগ। এছাড়া সাকিবের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানেও নথিপত্র সংগ্রহ করেছে সংস্থাটি। গ্রামীণ ব্যাংকের ঋণ, ক্ষুদ্র ঋণের সুদের হার বাণিজ্যিক ব্যাংকের সাথে কেন সামঞ্জস্য রাখা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সকালে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চে এ রুল জারি করেন। রুলে বাংলাদেশ ব্যাংক, অর্থ সচিব, গ্রামীণ ব্যাংক ও ডক্টর মোহাম্মদ ইউনুসকে 4 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এর আগে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণের সুদের হার কত তা জানতে চেয়ে রিট দায়ের করেন আইনজীবী মাসুদ আর সোবহান। রিটকারী বলেন, গ্রামীণ ব্যাংক প্রায় 20% মতো সুদ নিয়ে থাকে। ব্যাংকের ঋণ গ্রহীতারা ঋণের বিপরীতে কত শতাংশ সুদ দিচ্ছেন তা জানার অধিকার আছে। গ্রামীণ ব্যাংক যেটা যেই টার্মসে রুল দেওয়া হয়েছে, 1 লাখ টাকার জায়গায় 3 লাখ টাকা যদি হয়ে যায় বা 25 লাখ টাকার জায়গায় যদি 75,000 হয়ে যায়, তারপরে তাকে আর কোনো টাকা দিতে হবে না। এইটা চাওয়া হয়েছে, এই টার্মসেই কিন্তু আজকে রুলটা জারি করা হয়েছে।
কারফিউ জারি করে হত্যাকাণ্ডের পরিকল্পনা উস্কানি ও ষড়যন্ত্রের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে সিআইডির ফরেনসিক বিশ্লেষক সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য গ্রহণ শেষ না হওয়ায় পরবর্তী শুনানির জন্য ৮ জুন দিন ধার্য করা হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। একই ট্রাইব্যুনালে জুলাই আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের পরিকল্পনা ও তথ্য প্রমাণ আড়ালের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়। সেখানে ষষ্ঠ সাক্ষী হিসেবে উত্তরায় পুলিশের গুলিতে শহীদ শিশু জাবির ইব্রাহিমের বাবা সাক্ষ্য দেন। এদিকে জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম হত্যা মামলায় যাত্রাবাড়ি থানার এক পুলিশ কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শেষে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ সাক্ষ্য গ্রহণ হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন কাতারের শ্রমমন্ত্রী ডক্টর আলী বিন সামিক আল মার্রি। বৈঠকে বাংলাদেশের ৫টি নির্দিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডিং সেক্টরে কর্মী নিতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন কাতারের শ্রমমন্ত্রী। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক হয়। বৈঠকে প্রবাসী কল্যাণমন্ত্রী বাংলাদেশি কর্মীদের সমস্যা সমাধান ও কল্যাণ নিশ্চিতে কাতার সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে কাতারের আমির মানবতার অনন্য নজির স্থাপন করেছেন মন্তব্য করে তার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান মন্ত্রী। গ্রাফিতি নিয়ে সিটি কর্পোরেশন, বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের দ্বন্দ্বে উত্তেজনা ছড়িয়ে পড়েছে চট্টগ্রাম জুড়ে। এনসিপির দাবি জুলাইয়ের গ্রাফিতি মুছে সৌন্দর্য বর্ধনের নামে বিজ্ঞাপন লাগাতে চান পিলারে। মেয়র শাহাদাত হোসেনের দাবি এমন গ্রাফিতি মোছার কোনো নির্দেশনা তিনি দেননি। তাকে নিয়ে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। এমন পরিস্থিতিতে পুরো এলাকায় সব ধরনের সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে পুলিশ। মহানগরের টাইগার পাস থেকে লালখান বাজার পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে রং করে সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এতেই আপত্তি তোলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাইয়ের গ্রাফিতি মুছে সৌন্দর্য বর্ধন ও বিজ্ঞাপনের নোটিশ টাঙানোর অভিযোগ তুলে রাতে বিক্ষোভ করেন এনসিপি নেতাকর্মীরা। মেয়র ডাক্তার শাহাদাত হোসেনকে জুলাইয়ের গাদ্দার উল্লেখ করে চলে স্লোগান। রাতেই রং করা পিলারে জুলাই নিয়ে বিভিন্ন বক্তব্য লিখে দেওয়া হয়। সমালোচনা করেন মেয়রের কর্মকাণ্ড নিয়ে। উনি কোন সাহসে কিভাবে উনি শুধুমাত্র টাকার জন্য, বিজ্ঞাপনের জন্য উনি জুলাইয়ের গ্রাফিতি মুছে দিয়ে এখানে আবার লিখে দেয় যে কন্ট্যাক্ট ফর অ্যাডভার্টাইজমেন্ট। আমরা এটার খুবই নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি আমরা আমাদের জায়গা থেকে। এদিকে দুপুর 2টার দিকে নগরীর টাইগার পাস এলাকায় পুলিশের ১৪৪ ধারা অমান্য করে গ্রাফিতি করতে এসে বাধার মুখে এনসিপির নারী সদস্যরা। রং নিয়ে গ্রাফিতি করতে এসে পুলিশ সদস্যদের সাথে শুরু হয় বাকবিতণ্ডা। এ সময় পুলিশের নারী সদস্যদের গায়ে মারা হয় রং। শুরুটা হচ্ছে যে তাদেরকে বাধা দিয়েছিলাম যেন উপরে না ওঠে, কোনো বিশৃঙ্খলা না করে বাধা দিয়েছিলাম। বাধা দেওয়ার পর রংটা আমাদের গায়ের উপরে ওরা ছুটে মারলো। আর 50-60 জন স্টুডেন্ট সেখানে অতর্কিত আমার নারী পুলিশকে আক্রমণ করছে, নারী পুলিশকে একদম লুটাই ফেলাইছে এবং রং মেরে দিছে। পাশাপাশি আমাকেও দূর থেকে তারা রং দিয়ে দিচ্ছে গায়ে। গতকাল রাতে মেয়রের পক্ষে মাঠে নামেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। জুলাই নিয়ে কেউ ব্যবসা করলে তা প্রতিহত করার ঘোষণা দেন নেতারা। বিক্ষোভে যোগ দেন সিটি মেয়রও। পাল্টাপাল্টি মিছিল আর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে লালখান বাজার থেকে সিটি কর্পোরেশন এলাকা। সোমবার সকালে জিসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও আশেপাশের এলাকায় সব ধরনের জনসমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে পুলিশ। অবৈধ মিছিল, মিটিং, সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছেন। এটা হলো চট্টগ্রাম নগরের অধিবাসীদের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিককরণের স্বার্থে এটা জারি করা হয়েছে। নগর ভবনে এসে মেয়র অভিযোগ করেন কোনো গ্রাফিতি মোছার নির্দেশনা দেননি তিনি। তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন মেয়র। স্টেটমেন্ট দেওয়ার পরে, কথা বলার পরেও তারা এখানে এসে যে কাজটা করেছে এবং এটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে তারা এই জায়গায় সামনের যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য তারা এই কাজ। যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে গ্রাফিতি নিয়ে বিতর্ক, সেটি প্রথমে মেয়র মহিউদ্দিন চৌধুরী ফ্লাইওভার নামকরণ করা হলেও পরে নামকরণ করা হয় জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ইরানকে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন সময় ফুরিয়ে আসছে ইরানের। ট্রুথ সোশ্যালের এক পোস্টে কথা বলেন তিনি। এদিকে আইআরজিসির সাবেক কমান্ডার মহসিন রেজাই বলেন, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না করা হলে চরম দুর্ভোগে পড়বে বিশ্ববাসী।
যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি চলছে, তবে হুমকি ধামকি থেমে নেই দুই পক্ষ থেকেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, শান্তির জন্য চুক্তি না করলে খারাপ সময় অপেক্ষা করছে ইরানের জন্য। ট্রুথ পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সময় ফুরিয়ে আসছে, তাদের এখন নড়েচড়ে বসা উচিত, না হলে আর কিছুই অবশিষ্ট থাকবে না। সময় অত্যন্ত মূল্যবান। ট্রুথ সোশ্যালে এক ভিডিও পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। তাতে দেখা যায় উন্নত লেজার প্রযুক্তির মার্কিন জাহাজ থেকে হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে ইরানি পতাকাবাহী এক বিমান। এর ঠিক পরপরই আরও একটি গ্রাফিক্স পোস্ট দিয়ে ট্রাম্প ইঙ্গিত দেন ইরান এখন রেড জোনে। তবে এ বিষয়ে এখনো কোনো জবাব দেয়নি তেহরান। এদিকে যুক্তরাষ্ট্রকে ইরানি বন্দরগুলোর ওপর থেকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান ইরানের শীর্ষ কর্মকর্তা মোহসিন রেজাই। ওয়াশিংটনকে সতর্ক করে তিনি আরও বলেন, অবরোধ প্রত্যাহার না করলে ওমান সাগর যুক্তরাষ্ট্রের কবরস্থানে পরিণত হতে পারে। তিনি আরও বলেন, ইরানের ওপর নৌ অবরোধ যত দীর্ঘ হবে, বিশ্বজুড়ে দেশগুলোর ক্ষয়ক্ষতি তত বাড়বে। এদিকে ইরানকে আবারও নতুন 5 দফা শান্তি প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। আন্তর্জাতিক গণমাধ্যমের মতে এসব শর্ত মানলে স্থায়ীভাবে যুদ্ধবন্ধ সম্ভব। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। সংযুক্ত আরব আমিরাতের বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। রবিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আবুধাবির আল ধাফরা অঞ্চলে বিদ্যুৎ কেন্দ্রটি সীমানার ভেতরে ড্রোন আঘাত হানলে একটি জেনারেটরে আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহতের ঘটনা ঘটেনি। তেজস্ক্রিয়তার মাত্রাও স্বাভাবিক রয়েছে। ঘটনার পর তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। আমিরাত সরকারও এখন পর্যন্ত কোনো দেশকে সরাসরি দায়ী করেনি। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও তৃতীয় একটি ড্রোন বিদ্যুৎ কেন্দ্রের জেনারেটরে আঘাত হানে। মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী ড্রোনগুলো পশ্চিম সীমান্ত দিয়ে প্রবেশ করেছিল। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘটনার উৎস শনাক্তে তদন্ত চলছে। এদিকে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA জানায়, হামলার কারণে একটি রিঅ্যাক্টর সাময়িকভাবে জরুরি ডিজেল জেনারেটরের ওপর নির্ভর করতে বাধ্য হয়। IAEA এর প্রধান রাফায়েল গ্রসি এই ঘটনাকে গভীর উদ্বেগজনক উল্লেখ করে পারমাণবিক স্থাপনায় যে কোনো ধরনের সামরিক হামলাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।